আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আসলে কাকে বেছে নেবে, চীনকে না ভারতকে? এবং সেই উত্তরটি সম্ভবত আমরা খুব শীঘ্রই জানতে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারের জন্য, বিশেষ করে শেখ হাসিনার জন্য, আমাদের প্রধানমন্ত্রীর জন্য একটি ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা সন্নিকটেই। কোন দিকে গড়াচ্ছে, চীন কিভাবে আওয়ামী লীগ সরকারকে দেখতে যাচ্ছে, অথবা ভারত যে কড়া নজরদারিতে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তা বিভিন্নভাবে আমাদের সরকারের কর্তা ব্যক্তিদের মুখেই ফুটে উঠছে। এই বিষয়ে আলোচনার আগে আরেকটি বিষয় অন্তত ছোট করে আলোচনা না করলেই নয়। সেটি হচ্ছে যে আমরা তো জানি ভারতের ইচ্ছা অনিচ্ছাতেই সব কিছু ঘটছে এদেশে, এবং ভারত যা চাইবে তাই ঘটবে। সেটি আওয়ামী লীগের নেতারাই প্রমাণ করে দিচ্ছেন তাদের বিভিন্ন বক্তব্যে। এবং বাংলাদেশের অবস্থান ভারতের কাছে যে কতটা নতজন অবস্থা রয়েছে তা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। মানে এখন আর কোনো ধরনের কোনো রাগঢাক রাখা হচ্ছে না সরকারি দলের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে। কোনো ধরনের লাগাম টেনে ধরার কোনো দরকার নেই। একেবারে খোলাসা করে দেওয়া হচ্ছে, নগ্ন করে তুলে ধরা হচ্ছে ভারতের কাছে আমরা কতটাই নিজেদেরকে বিকিয়ে দিয়েছি। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী কোন দেশে যাবে, কোন দেশে যাবে না, কি করবেন না করবেন, তার সব ধরনের অনুমতি নিতে হবে ভারতের কাছ থেকে, ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে। বিষয় হচ্ছে যে অগ্নি পরীক্ষার কথা বলছিলাম। এমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে কিভাবে সম্পর্ক রাখবে আর চীনের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, দুদেশই আওয়ামী লীগ সরকারের উপরে কড়া নজরদারি রাখছে। এবং যতটা জানা গেছে যে ভারত কঠোর অবস্থানে রয়েছে, চীনের সাথে যেন অতি সখ্যতা গড়ে না ওঠে আওয়ামী লীগের। কিন্তু চীন এই যে চাওয়াটি ভারতের, সেটি অনেক আগে থেকে চেয়ে আসছিল। তারাও চাইছিল ভারতের সাথে যেন, বা ভারতের দিকে যেন আওয়ামী লীগ না ঝুঁকে পড়ে। কিন্তু তারা এই মুহূর্তে অনেকখানি নমনীয় অবস্থান নিয়েছে। তারা এটি তাদের কৌশলগত অবস্থান থেকে তারা এই পলিসি অবলম্বন করেছে। তারা মনে করছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ ভারতের প্রতি যতই ঝুঁকে পড়ুক না কেন, সেটি আর দৃশ্যমান করার দরকার নেই চীনের ক্ষেত্রে। চীন তাদের এই ভাবনাটা কিন্তু একেবারে নিছক কোনো ভাবনা নয়। নিশ্চয়ই তারা অনেক হিসেব কষে এই জায়গাটিতে এসে পৌঁছেছে। চীনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, তিনি গত একদিন আগেই সম্ভবত বলেছেন যে বাংলাদেশের রিজার্ভ সংকটের এই মুহূর্তে চীনের সহযোগিতা চাইছে সরকার, বাংলাদেশ সরকার, এবং চীন প্রস্তুত রয়েছে। এই কথা একটা স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে দুই রাষ্ট্রের মধ্যে, চীন এবং ভারতের মধ্যে। আর বাংলাদেশ যে কোন চিপায় রয়েছে সেটা আমরা বুঝতে পারছি। যা হোক, নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে তারা শুধুমাত্র নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, এবং নির্বাচনের পরপরই তারা আশা করছেন যে নবগঠিত সরকার তিস্তা প্রকল্পের বিষয়ে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে, বা চূড়ান্ত একটা রূপরেখায় পৌঁছাতে পারবে। সেই জায়গা থেকে এসে যখন ভারতের প্রবল আপত্তি উঠতে থাকলো, একদিন আগে ইয়াও ওয়েন বললেন চীন প্রস্তুত তিস্তা প্রকল্প অর্থায়নের জন্য। এখন সিদ্ধান্ত বাংলাদেশের। বাংলাদেশ এখন কোন সিদ্ধান্ত নেবে, ভারতের অর্থায়ন নেবে নাকি চীনের অর্থায়ন নেবে? তারা সুতোটা একটু ঢিলা করেছে। চীন ভালো করে জানে বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের অর্থনৈতিক সংকট চলছে, রিজার্ভ সংকট চলছে, নানামুখী যে ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশকে চারদিক থেকে গ্রাস করে ফেলেছে, সেখান থেকে উত্তরণের জন্য অবশ্যই চীনের দ্বারস্থ হতে হবে। এবং একের পর এক বৃহৎ প্রকল্পে ঋণ নিতে নিতে যেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আওয়ামী লীগ যেতে চলেছে, বা বাংলাদেশ সরকার যেতে চলেছে, সেখান থেকে উত্তরণের পথ বা বেরিয়ে আসার পথ খুব সহজে নেই। নইলে কেন পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করবেন যে প্রধানমন্ত্রী চীন সফরের বিষয়ে ভারত অবগত রয়েছে? তার মানে ভারতের
নমনীয়তা রয়েছে চীন সফরের ক্ষেত্রে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে, এর জন্য তিনি চীন সফরে যাচ্ছেন। যদি ভারতের প্রবল আপত্তি থাকত তাহলে যেতেন না। বিষয়টি কি তা নয়? অবশ্যই তাই। অতএব ভারতের কাছে বাংলাদেশের অবস্থান কতটা ন্যাক্কারজনক অবস্থায় তা যারা আওয়ামী লীগের সমালোচক তাদের আর বিশ্লেষণের প্রয়োজন নেই। এটি আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরাই প্রমাণ করে দিচ্ছেন এখন মন্ত্রী শেখ হাসিনা। এবং চীনে যে তিনি যাচ্ছেন, কি ধরনের বার্তা পৌঁছে দিবেন ভারতের বিষয়ে বা তার বক্তব্যটি কি হবে সে বিষয়ে গণমাধ্যমে নানান ধরনের কথা উঠছে। আওয়ামী লীগ এটি বোঝাতে চাইবে চীনকে যে বাংলাদেশের স্বার্থে ভারতকে প্রয়োজন, অর্থাৎ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, ভারতকে অগ্রাধিকার দিতে হবে। বেশ ভালো কথা, চীন হয়তো সেটি মেনে নেবে। কিন্তু যেটি বলছিলাম, চীন তার যে কঠোর মনোভাব ছিল সেখান থেকে নমনীয়তা অবলম্বন করছে। তারা জানে ঋণের ফাঁদে ফেলতে পারলে বাংলাদেশ সরকার সেখান থেকে খুব সহজে বের হতে পারবে না, এবং সেই ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে। অলরেডি চীনের কাছ থেকে তো কয়েক বিলিয়ন ডলার আমাদের ঋণ এর মধ্যে রয়েছে। অতএব যে পরীক্ষা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে হতে যাচ্ছে সেটি নিঃসন্দেহে অগ্নি পরীক্ষা। এবং এই নির্বাচনের পর বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলোকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, এবং সরকারও চেয়েছে। আমরা দেখেছি বিভিন্নভাবে মনে হয়েছে যে সরকারও চাচ্ছে দেশের জনগণের ভেতরে ভারত বিরোধী সেন্টিমেন্টটা গ্রো করুক। সুতরাং তর্কের খাতিরে আমরা যদি ধরে নেই শেখ হাসিনা কখনো এরকম একটা অবস্থানে গেল, তখন দেশের জনগণ কি করবে? আমাদের মূল শত্রু কি ভারত, নাকি আমাদের মূল শত্রু শেখ হাসিনার এই অবৈধ রেজিম? এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং সরকারের স্ট্র্যাটেজিগুলো আমাদের বোঝা কিন্তু জরুরি। অলরেডি চীন সরকার বাংলাদেশের সরকারের উপরে চাপ দিতে শুরু করেছে। সেদিন প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত অলরেডি বলেছেন চীন সরকার তো প্রস্তুত যে কোনো সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। এখন বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নেয়, অর্থাৎ বাংলাদেশ সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে চীন। এবং চীন সফরে যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, সুতরাং সেখানে বিষয়টা নিয়ে আলোচনা হবে। এবং দেশের অর্থনীতির যে ভয়াবহ অবস্থা, অলরেডি কালকে আমি আর একটা ভিডিওতে আমি কথা বলেছি, ইপিবির হিসাব থেকে রপ্তানি $23 বিলিয়ন বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে চলতি হিসাবে নাকি এটা কোনো স্ট্র্যাটেজির অংশ। কিছুদিন ধরে একটা বিষয় ঘটছে, কিন্তু এই যে কোটা পুনর্বহালের রায় যখন ঘোষণা করলো আদালত, তারপরে কোটা সংস্কার আন্দোলনটা সেই 2018 সালের আন্দোলন আবারও মাঠে গড়াচ্ছে এবং বেশ শক্তিশালী আকার ধারণ করছে, সারা দেশে ছড়িয়ে পড়েছে। আজকে ইনফ্যাক্ট ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বেশ কিছু সময়ের জন্য, বেশ কয়েক ঘন্টার জন্য অবরোধ করে রেখেছিল মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে সারা দেশেই আন্দোলনটা ছড়িয়ে পড়ছে। ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, শাহবাগ তো দখলেই ছিল প্রায় 3 দিন। এবং আজ থেকে আবারও হয়তো বা আন্দোলনটা কোনো একটা দিকে যাবে এবং আন্দোলনটা দানা বাঁধতে শুরু করেছে। কিন্তু 2018 সালে আন্দোলনটা যখন হয়েছে তখন মানুষের মনে এত প্রশ্ন আসে নাই। এবার আন্দোলনটা যখন শুরু হলো, ইনফ্যাক্ট যখন সরকার কোটার বিষয়টা আবার সামনে নিয়ে আসলো, তখন থেকে একটা আলোচনা শুরু হয়েছে, সরকার কি এটা প্ল্যান করে সামনে আনছে? অন্য বড় কিছু ধামাচাপা দেবার জন্য তারা কি এই ক্যালকুলেটিভ রিস্কটা নিল? অর্থাৎ তারা মনে করে কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলনটা হবে সেটাকে ঠেকানোর ক্ষমতা তাদের আছে। ফলে বড় কোনো ধরনের আন্দোলনকে ঠেকিয়ে রাখবার জন্য বা বড় কোনো একটা ইস্যুকে ধামাচাপা দেবার জন্য কি এই আন্দোলনটাকে সামনে নিয়ে আসা হলো? এই কথা অনেকেই বলছেন। আরেকটা কথা বলে রাখা ভালো, কয়েকদিন আগে ভারতের লোকসভা নির্বাচন হয়ে গেল, বিজেপি আবারও ক্ষমতা এসছে, কিন্তু তারা 400-র বেশি আসন নিয়ে লোকসভায় যেতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। বিরোধীরা যেটা বলছিল, এবার যদি নরেন্দ্র মোদীর দল বিজেপি 400-র বেশি আসন কিংবা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে, বিজেপি নিজেই জোট ছাড়াই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যদি লোকসভায় যায়, তাহলে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে। সুতরাং সংবিধান বাঁচানোর জন্য, দেশের সংবিধান, দেশের অস্তিত্বকে বাঁচানোর জন্য এবার বিজেপিকে ঠেকাতে হবে। এটা তাদের মূল স্লোগান ছিল। এবং এর মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে না পারলেও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি লোকসভার নির্বাচনে জিততে পারেনি।
সে দেশে এখনও নির্বাচন ব্যবস্থাটা আছে, জনগণ ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমেই সেখানে সরকার গঠিত হয়, ফলে বিরোধীরা ঠেকাতে পেরেছে, ইউয়ান চেয়েছে এবং এই ইউয়ানে চীনের অনেক দেনা আমরা মেটাতে পারবো, কিংবা চলতি যে হিসাব অন্তত সেগুলো মেটাতে পারবো, তাদের কাছ থেকে আমদানির যে পাওনাগুলো তাদের, সেগুলো আমরা তাদেরকে দিতে পারবো। ফলে চীনের সহযোগিতা দরকার ক্ষমতায় টিকে থাকতে। আবার ভারতকে অখুশি করে ক্ষমতায় টিকে থাকা যায় না, এটা আমরা অনেকেই মনে করি এবং সরকার নিজেদের বক্তব্যেই, সরকারি দলের সাধারণ সম্পাদক এমনকি প্রধানমন্ত্রীও তার বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন সময় বিষয়গুলো পরিষ্কার করেছেন। আমাদের সাবেক এক পররাষ্ট্রমন্ত্রী তো সরাসরি বলেছিলেন ক্ষমতায় টিকে রাখতে হবে, ভারতকে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে। যাই হোক,